ভারত এখন মাইনকার চিপায়। যারা এই মাইনকার চিপা শব্দের সঙ্গে পরিচিত নন, বিশেষ করে ভারতীয় বন্ধুরা যারা আমার অনুষ্ঠান দেখেন কলকাতা, আগরতলা এবং অন্য জায়গা থেকে যারা বাংলা অনুষ্ঠান দেখেন, তাদের আমি মাইনকার চিপা যে শব্দটা ঢাকায় ব্যবহৃত হয়, ঢাকাইয়া বাংলায়, এর মানে হচ্ছে উভয় সংকট। ভারত যে আমাদের প্রধান শত্রু, এবং এটা বুঝতে না পারলে কিন্তু বাংলাদেশকে বাঁচাতে পারবেন না। বাংলাদেশকে বাঁচাতে হলে ভারতের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। ভারতের কলিজায় আঘাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অবস্থা এমন মনে হচ্ছে যে ভারত হয়তো বাংলাদেশকে ভয় পেয়েছে, ভয় পেয়ে সীমান্ত থেকে চলে গিয়েছে, ভয় পেয়ে তাদের সচিব বাংলাদেশের জরুরি অবতরণ করছে। কিন্তু আসলে কি বাস্তবতা তাই? ভারত কি নিজের ফাঁদেই পড়েছে, নাকি বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য আরও ভয়ঙ্কর প্রস্তুতি নিচ্ছে? আমরা এই নিয়ে আলোচনা করব। এর আগে ভারত যে নিজেই মাইনকার চিপায় পড়েছে এবং ডক্টর ইউনূসের এমন কি অস্ত্র, যে অস্ত্র দেখিয়ে ভারত ভয় পেয়েছে, এই নিয়ে দুইটি আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম। এখন আমি আমার দ্বিতীয় পর্বে যেখানে আমি আলোচনা করছি ভারত এখন মাইনকার চিপায়। যারা এই মাইনকার চিপা শব্দের সঙ্গে পরিচিত নন, বিশেষ করে ভারতীয় বন্ধুরা যারা আমার অনুষ্ঠান দেখেন কলকাতা, আগরতলা এবং অন্য জায়গা থেকে যারা বাংলা অনুষ্ঠান দেখেন, তাদের আমি মাইনকার চিপা যে শব্দটা ঢাকায় ব্যবহৃত হয়, ঢাকাইয়া বাংলায়, এর মানে হচ্ছে উভয় সংকট, বা যেই সংকটে পড়লে ওখান থেকে আর বের হওয়া যায় না, সেই ধরনের একটা সংকট। এর উপরে ঢাকার একজন বিখ্যাত গায়ক হায়দার হোসেন, উনি একটা গান করেছিলেন কয়েক বছর আগে। সে গানের প্রথম লাইন দুটো আমি আপনাদের গেয়েই শোনাই। আমি ফাইসা গেছি মাইনকার চিপায়, আমার এই দিলের চোট বোঝে না কোনো হালায়, আমার এই দিলের চোট বোঝে না কোনো হালায়, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। এটাই এখন এই গানটা আপনারা কান লাগালেই শুনবেন। নরেন্দ্র মোদী হয়তো হিন্দিতে গাইছেন আর মমতা ব্যানার্জি গাইছেন বাংলায়। এই যে বাংলাদেশে জাতিসংঘের শান্তি বাহিনী নিয়োগের যিনি পরামর্শ দিয়েছেন মমতা ব্যানার্জি, যাকে আমি এতদিন একজন ভদ্র মহিলা বলে জানতাম, যাই হোক, হিন্দু ভোটের জন্য উনি এখন এত নিচে নেমেছেন। তখন যেদিন থেকে ভারতপন্থী খুনি ও লুটেরা স্বৈরাচার হাসিনার পতন হলো, সেদিন থেকেই ভারত দিশেহারা। 5ই আগস্ট থেকে তো ভারতের দিশেহারা হবার কোনো কারণ নেই। ভারতের সবগুলো প্রতিবেশী, এক কথায় পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এমনকি ক্ষুদ্র মালদ্বীপ, তারাও ভারত এবং ভারতীয়দের ঘৃণা করে। আমি আমার প্রাক্তন ওয়ার্ক প্লেস এই হাওয়াইতে যেখানে পড়াতাম, সেখানে দেখেছি শ্রীলঙ্কান এবং নেপালি মিলিটারি অফিসার, পুলিশ অফিসাররা ভারতীয় মিলিটারি অফিসার ও পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলতো না, দেখলে মুখ ফিরিয়ে নিত। বাংলাদেশিরা তবুও কথা বলতো, পাকিস্তানিরা ভারতীয়দের সঙ্গে কথা বলতো, পাকিস্তানের পাঞ্জাবি পাঠান অফিসাররা ভারতীয়দের সঙ্গে একসঙ্গে কথাবার্তা বলতো, নাস্তা করতো, চা খেত। কিন্তু নেপালি এবং শ্রীলঙ্কার কাউকে আমি দেখি নাই। আমি জিজ্ঞেস করেছিলাম, বলছি উই হেট ইন্ডিয়ানস। এটা ইন্ডিয়ান সরকারও জানে, জনসাধারণও জানেন, বুদ্ধিজীবীরাও জানেন, তবে তারা কেউ জিজ্ঞেস করেন না যে ভাই ওরা আমাদের তো ঘৃণা করে কেন। তখন এতগুলো দেশ ভারতকে ঘৃণা করছে, এই দোষ তো নিশ্চয়ই ওই দেশগুলোর উপরে আপনি চাপিয়ে দিলেই চলবে না। ভারতের এখানে একটা রোল প্লে করেছে, ভারত এমন কিছু করেছে যেই জন্য এতগুলো দেশ ভারতকে ঘৃণা করে। এই ঘৃণাকে ভালোবাসায় পরিণত করতে হলে ভারতকে একটা কিছু করতে হবে। এবং বাংলাদেশিরা যখন ভারতীয়দের ঘৃণা করে এবং সেটা জানিয়ে দেয়, তখন ভারত বলে এই বাংলাদেশিরা দেখো, জানো এরা খুবই অকৃতজ্ঞ জাতি। এই 71 সালে আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করে দিলাম, সেই বাংলাদেশিরা আজ
ভারতকে ভুলে গিয়ে পাকিস্তানের দিকে চলে যাচ্ছে। এরা সব ইসলামী এবং জামাতে ইসলামী এবং ইসলামী কট্টর ধর্মান্ধ টেরোরিস্ট সন্ত্রাসীদের সঙ্গে এখন ডক্টর ইউনূস সরকার চালাচ্ছে। এই ধরনের কতগুলো উদ্ভট এক লাইনে যেটা রিজেক্ট করা যায় সেই ধরনের কথা তারা বলে থাকেন। তো এটা তাদের দুর্বলতা, তাদের এম্বারাসমেন্ট। তারা এর কারণ জেনেও জানতে চান না কেন ভারতকে পাকিস্তানিরা, চীনারা, বাংলাদেশিরা, শ্রীলঙ্কানরা, নেপালিরা, মালদ্বীপের লোকেরা ঘৃণা করে। আর ছোট্ট ভুটান তারাও ঘৃণা করে, কিন্তু প্রকাশ্যে বলতে পারে না। তাদের তো কোনো পররাষ্ট্র নীতি ভারত ছাড়া ভুটান ফর্মুলেট করতে পারে না। আপনারা হয়তো জানেন না, ভুটান চীনের সঙ্গে পররাষ্ট্র সম্পর্ক স্থাপন করতে পারে না, কেননা ভারত নিষেধ করে দিয়েছে। ওটা একটা ওদের প্রোটেক্টরেট, তাদের একটা রক্ষিতা রাষ্ট্র। ভারতকে কেন ঘৃণা করবে না সেটা বলেন। ট্রানজিটের নামে বিভিন্ন ভাবে বর্ডার কিলিং, বিডিআর হত্যায় তাদের সাহায্য, তারপরে হাসিনাকে এই যে টিকিয়ে রাখা, বিনা ভোটে তাকে টিকিয়ে রাখা। 2014 সালে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় উড়ে এসে জেনারেল এরশাদকে নির্বাচনে যেতে বাধ্য করে একটা যেন বিরোধী দল দেখানো যায়, এই ধরনের একটা ব্যবস্থা করে ভারত প্রত্যক্ষভাবে হাসিনাকে ক্ষমতায় বসালো। ভারতীয় দর্শক শ্রোতা যারা আমার অনুষ্ঠান দেখছেন, আপনারা জানেন কাজটা কি ভালো করেছে ভারত? বলেন, আপনি বলেন, আপনারাই বলেন। এই যে হাসিনাকে যে বিনা ভোটে ব্যাকডোর দিয়ে ঢোকানো হলো, আর 2024 সালে তো সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেল ভারত। এটা বলেন, এই কাজটা কি ভালো করেছে? 2009 সালে যে বিডিআর কিলিং করলো একে প্রত্যক্ষ ভাবে, তারপরে হাসিনা যে 2024 সালের এই যে জুলাই আগস্টে যে লোক হত্যা করলো, সেখানে ভারতীয় পুলিশ, সশস্ত্র পুলিশ বাংলাদেশি ইউনিফর্ম পরে মানুষ হত্যা করেছে। আপনাদের কাছে সরকার এগুলো গোপন রেখেছে। ভারতীয়দের বলছি, আপনারা তো সরকার যাই বলে তাই বিশ্বাস করেন। তবে দেখেন, এখন কিন্তু সে বিশ্বাসে চিড় ধরেছে। ওই বাঁধটা কিন্তু ভেঙে গেছে। এখন ওই গানটাই যেতে হয়, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বাঁধ ভেঙে গেছে। কদিন পরে মোদী সরকার এবং মমতা দিয়েও কিন্তু বিপদে পড়বেন এই মিথ্যাচার গুলো করার জন্য। এখন ভারত মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশে একটা ভারতপন্থী সরকার গঠন করার জন্য। তারা জানে হাসিনা আগামী 50 বছর বেঁচে থাকলেও বাংলাদেশে আসতে পারবে না, সরকার গঠন করা তো দূরের কথা। তাই এখন তারা উঠে পড়ে লেগেছে যেভাবেই হোক বাংলাদেশকে একটা ডিসফাংশনাল স্টেট বানিয়ে ইউনূস সরকারকে সরিয়ে তারা হয় সামরিক বাহিনীর মাধ্যমে বা যে কোনো উপায়ে এখানে একটা ভারতপন্থী সরকার গঠন করবে। সে আশায় গুড়ে বালি। ভারতীয়দের বলছি, আপনারা আর ওটা পারবেন না। আপনারা কমপক্ষে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভালো করেন, তারপরে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপের দিকে দৃষ্টি দেন। আপনারা মনে করবেন না যে 18-20 কোটির দেশ বাংলাদেশ আপনাদের মেনে নিয়েছে। আপনি বাংলাদেশে আনাচে কানাচে যেখানেই যান, বাংলাদেশের 90% মানুষ ভারতীয়দের ঘৃণা করে, একেবারে মানে ময়লা বিষ্ঠার মতো ঘৃণা করে ভারতীয়দের। আমি সহ, আমার যদিও ভারতীয় অনেক বন্ধু আছেন, আমি এভারেজ ভারতীয়কে যখন দেখি জয় শ্রী রাম বল না বলার জন্য মানুষকে পেটাচ্ছে, মেরে ফেলছে, গরুর মাংস ক্যারি করছে বলে দেখলাম এক মহিলা, মুসলিম মহিলাকে মাথায় জুতো মারছে প্রকাশ্যে। এ ধরনের ভিডিও গুলো তো ভাইরাল হচ্ছে। একটা ভিডিও দেখলাম মধ্যপ্রদেশে 3টা বাচ্চাকে পেটাচ্ছে একজন যুবক, হিন্দু যুবক। বল 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 জয় শ্রী রাম বল, জয় শ্রী রাম বল, আল্লাহ বলতা হ্যায়, আল্লাহ বলতা হ্যায়, এই বলে বলে তাকে জুতা দিয়ে পেটাচ্ছে। এগুলো দেখার পরে কে আপনার ভারতের প্রতি ভালোবাসা থাকবে? আর আমার আত্মীয় স্বজন তো দুপক্ষেরই, মার দিকেও বাবার দিকেও ভারতে থাকেন। তাদের অবস্থা দেখে আমি আমার বাবাকে
মরহুম বাবাকে আমি ধন্যবাদ জানাই। ওরে বাবারে বাবা, আপনি ঠিক সময়ে পূর্ব পাকিস্তানে চলে এসেছিলেন, আমার বয়স তখন 3 বছর। যাই হোক, তো আপনাদের এখন একটা কিছু গলত আছে ভারতে, এটা ভারতীয়দের স্বীকার করলে আপনাদেরও শান্তি, আমাদেরও শান্তি। আপনারা কিন্তু এখন দেখেন বাংলাদেশি রুগী যাচ্ছে না, বাংলাদেশি যারা দোকানে ওখানে শপিং করতে যেত, ব্যবসাও একদম বসে, ব্যবসা শেষ, পুরো শেষ। মার্কেট যত ব্যবসা সব শেষ, হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন পুরো ফাঁকা, মানে একটা লোক দেখা যাচ্ছে না। এর থেকে আরো বেলা হবে দেখবেন, এখন তো একটা দুটো বাস আছে, কিছু বাস আছে, লোক আছে, তারপরে আরো কিছু দেখা যাবে না। সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনশান, একদম মানে একদম কবরস্থান হয়ে গেছে। বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন মানে ধরে নিন 10%, মানে 10% যদি আসছে তো আসছে, তাও নাই। তাও যে মানে ভিসাগুলো বাজা আছে, মানে এই তো লাস্ট ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে, তো কিনা চুনা কিছু আছে। এই পরিস্থিতি ঠিক না হলে আপনাদের খুব সমস্যা। আমাদের নেই, আমাদের এই পুরো এরিয়া, পুরো মার্কেট, পুরো এরিয়া এখানে নিয়ে বড় বড় টোটাল এর মধ্যেই চলে, টোটাল ব্যবসা শেষ। আপনারাও তাকিয়ে আছেন কবে? আমাদেরও আছে, আমাদের ফ্যামিলি, আমাদের কি হবে আমরা নিজে চিন্তা করতে পারছি না, এখন কোনো রকম চলছে। আর যদি বই হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম, মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন। আমরা কি করবো, আমাদের নিজে মানে মাথা কাজ করছে না। যারা লাখ লাখ টাকা ভাড়া দিয়ে হোটেল নিয়ে আছে তাদের কি অবস্থা, হ্যাঁ, এই সব ট্রাভেলস ভাড়া নিয়ে আছে, সবার মানে বহুতই গমনীয় অবস্থা হয়ে গেছে। এর জন্য হোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি, 190% বিজনেস বাংলাদেশির জন্য চলছে। আমরা হোটেলগুলো আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাব আছে। ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা। মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা। এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে, মেন রেস্টুরেন্ট আর হোটেল, তারপরে আমরা ক্যাব ড্রাইভার, ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে। এই জন্য ব্যবসা চলছে না, ব্যবসা তো অটোমেটিকলি না আসলে কি করে চলবে, আসলে তোই চলবে, না আসলে কি করে চলবে। তারপরে কতগুলো এখানে বাস চলে, বেনাপুল থেকে আবার মার্কো স্ট্রিটে চলে, পসিবলই নেই, না আসলে কি করে হবে। এখন ভারত এমনই মানকার চিপায় পড়েছে, এখন তারা চাইছে যে বাংলাদেশ থেকে রুগী যাক, পর্যটক যাক, দোকান যারা শপিং করবে তারা যাবে, কিন্তু হঠাৎ করে হাজার হাজার বাংলাদেশি সেখানে না যাওয়াতে তাদের যে কি অবস্থা হয়েছে, যে একেবারে রেস্টুরেন্ট বন্ধ, হাসপাতাল বন্ধ, পরিবহন সেক্টর, ট্যাক্সি ড্রাইভার, বাস ড্রাইভার সবাই হারিয়েছে। ওই ভারতের মানকা চিপার বিষয়টা ওই ভিডিওতে ফুটে উঠেছে। ভারতের অবস্থা হচ্ছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এভাবে কতদিন চলবে? ये सब कब तक चलेगा नरेंद्र मोदी जी, बताइए कब तक चलेगा? जब तक चलेगा चला जाए, ওই নীতি দিয়ে কিন্তু চলবে না। আপনাদের টাইট স্ক্রু টাইট হয়ে আসছে। এখন দেখুন বিবিসি ভারতের মিডিয়াতে কিভাবে ভুয়া খবর ছড়ানো হয়, কি বলছে সেটা দেখেন। সেটা আমি আপনাদের পরেই শোনাচ্ছি। বিবিসি বাংলার একটা রিপোর্ট, যেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ওটা দেখলেই, ওটা শুনলেই বুঝবেন ভারতের কি অবস্থা। দেখেন, বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে কি হচ্ছে সেটার উপরে বিবিসি একটা রিপোর্ট করেছে। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া কেন ভুয়া খবর ছড়াচ্ছে। তারা তো ভুয়া খবর রটিয়ে, এমনকি বিলেতেও পার্লামেন্টে অল পার্টি কনফারেন্সে তারা বাংলাদেশকে নিন্দা করলো, যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এটা বন্ধ করা উচিত। ভারত ইনিশিয়ালি সাকসেসফুল হলো, কিন্তু এখন 7ই ডিসেম্বর বিবিসি বাংলার যে রিপোর্ট, সেখানে কি দেখছি আমরা, আমি পড়ে শোনাই। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যমগুলির এক ধরনের যুদ্ধংদেহী মনোভাব দেখা যাচ্ছে। প্রতিবেদনের ভাষা, উপস্থাপনা এবং তথ্য যাচাই না করেই তা প্রকাশ করা হচ্ছে ভারতের এক শ্রেণীর গণমাধ্যমে। 49টা গণমাধ্যমকে চিহ্নিত করা হয়েছে যে তারা গুজব রটায়, এবং সেখানে এমন গুজব রটিয়েছে যে ডক্টর ইউনূস নাকি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হবার পরে বাংলাদেশ থেকে পালিয়ে প্যারিসে চলে গেছেন। মানে এটাও শুনতে হয় ভারতীয় মিডিয়ার কাছ থেকে আমাদের। তো বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া খবরও ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, আবার সেগুলি স্থান পাচ্ছে ভারতের নানা খবরের কাগজ,
টিভিতে। গণমাধ্যমের একাধিক বিশ্লেষক বলছেন শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে একটা বিরোধিতার সুর দেখা যাচ্ছিল। তবে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর তা চূড়ান্ত রূপ নিয়েছে। হাজার হাজার হিন্দুকে বাংলাদেশে হত্যা করা হচ্ছে, হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে, এ ধরনের বাক্য প্রায়শই শুনতে পাওয়া যাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির বিরুদ্ধে ভারতে সংগঠিত বিক্ষোভগুলি থেকে। বিক্ষোভেও তারা বলছে, তারা টিভিতে বলছে, ভিডিওতে বলছে, পত্রিকায় বলছে, সব জায়গায় বাংলাদেশিরা হিন্দু নিধন করছে। বিশ্লেষকরা বলছেন প্রতিনিয়ত রাজনৈতিক ভাষণ, কাগজে টিভির প্রতিবেদন এবং সামাজিক মাধ্যম সব মিলিয়ে যে আখ্যান তৈরি করা হচ্ছে ভারতে, তা দেশটির হিন্দু মুসলমান নির্বিশেষে অনেক সাধারণ মানুষও বিশ্বাস করে ফেলেছেন। বিবিসি বাংলার খবর, বাংলায় আরো আমরা দেখতে পাচ্ছি কি কি ভুয়া খবর ছাপানো হয় ভারতে, কি কি অপপ্রচার করা হয়। ভারতের তথ্য যাচাই ও ভুয়া খবরের খোঁজ দেয় এরকম একটি ওয়েবসাইট অল্ট নিউজ গত কয়েকদিনে বাংলাদেশ সংক্রান্ত বেশ কয়েকটি খবর খুঁজে পেয়েছে। অল্ট নিউজ তারা কি কি ভুয়া খবর ভারতের মিডিয়া এসেছে তার একটা লিস্টই দিয়েছে, যেগুলোতে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এইসব ভুয়া টুইট বা ফেসবুক পোস্টগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে, সেভ বাংলাদেশি হিন্দুস বা অল আইজ অন বাংলাদেশি হিন্দুস অথবা প্রে ফর বাংলাদেশি হিন্দুস, এ ধরনের ভুয়া পোস্টগুলি দেখা যাচ্ছে, যার মোটামুটি বাংলা অনুবাদ হলো জিহাদিরা বাংলাদেশের হিন্দুদের কেটে ফেলছে অথচ বিশ্ব একেবারে চুপ করে আছে। অল্ট নিউজের সম্পাদক প্রতীক সিনহা বিবিসি বাংলাকে বলেছিলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এটাও যেমন ঘটনা, তেমনি এটাও সত্য যে বহু ভুয়া খবর, অসত্য তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে মূলত দক্ষিণপন্থী সামাজিক মাধ্যমগুলোতে। তার একটা বড় অংশ আসছে সামাজিক মাধ্যম থেকে। এর ভিত্তিতে বলা যায় না যে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ বা খুব ভালো। তো সামাজিক মাধ্যম থেকে মানে গুজব শুনেই তারা মানে খবর রটিয়ে দিচ্ছে। এখন দেখুন বিবিসি বাংলায় বলছে বাংলাদেশ নিয়ে আখ্যান বদল কেন, এখন আবার তাদের বক্তব্য পরিবর্তিত হচ্ছে কেন। একটা সময়ে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ আর ভারতের সুসম্পর্ক নিয়ে অনেক খবর প্রকাশিত হতো, কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মূলধারার গণমাধ্যম বাংলাদেশ নিয়ে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করেছে। তারা বারবার প্রশ্ন তুলছে বাংলাদেশের সরকারের পরিচালনা নিয়ে, কারা এই সরকার আসলে পরিচালনা করছে। মানে তারা বলতে চাইছে ডক্টর ইউনূসের সরকার মানে একটা ইসলামিক এক্সট্রিমিস্টদের সরকার। সুতরাং এটা বন্ধ হবে। ভারতীয়রা বুঝতে পেরেছে যে অবস্থা খুব খারাপ। এখন তারাই মানে হিন্দু ভোটের জন্য যেমন মমতা ব্যানার্জি মিথ্যাচার করছেন, মুসলমানদের বিরুদ্ধে আন্দোলন তুঙ্গে তোলার জন্য, সেখানে মসজিদ ভাঙ্গা, মুসলিম নিগ্রহ, মুসলিমদের আক্রমণ করা যে কমন ব্যাপার, সেটাকে জোর দেওয়ার জন্য বলা হচ্ছে হিন্দু খাতরে মে হ্যায়, অর্থাৎ হিন্দুরা বিপদে আছেন। অল্ট নিউজের সম্পাদক প্রতীক সিনহা বলছেন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শাহিনবাগের প্রতিবাদ আন্দোলন অথবা ইসরায়েল বা এখন বাংলাদেশ সব ক্ষেত্রেই ভুয়া তথ্য ছড়িয়ে আসলে ঘুর পথে ভারতীয় মুসলমানদেরই লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে আরো নিগৃহীত করে আরো মসজিদ, এমন মানে সবকিছু ভেঙে, সবকিছু হিন্দুদের সম্পত্তি ছিল, এই ধরনের একটা ব্যাপার করে তারা ভারতকে একটা হিন্দু রাষ্ট্র বানাতে চায়। এই ব্যাখ্যাগুলো, এই ভিডিওগুলো দেখলেই আমরা বুঝতে পারি কি হচ্ছে ভারতের গণমাধ্যমে। বাংলাদেশিরা না যাওয়াতে
ভারতীয় দোকানদার, ভারতীয় হোটেল মালিক, ভারতীয় ডাক্তার, হাসপাতালের প্রতিনিধি, তারা কি বলছেন। এই ভিডিওগুলো দেখার পরেই আপনারা বুঝবেন যে ভারত এখন প্রকৃতপক্ষেই মাইনকার চিপায় পড়ে গেছে। তাদের এখান থেকে সহসাই বের হবার কোনো সম্ভাবনা নেই। হাসিনা তো জীবনেও আসতে পারবে না। আর হাসিনাপন্থী সরকার, বাংলাদেশিরা নিজেদের মধ্যে যতই বিবাদ, যতই তর্কাতর্কি মারামারি করুক, এক ব্যাপারে তারা কিন্তু সবাই কাঠা, যে ভারত আমাদের শত্রু এবং হাসিনা আমাদের শত্রু। হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, সুতরাং ভারত আমাদের শত্রু। ভারত হাসিনাকে ভালোই ফেরত দিয়ে দিলে কিন্তু মাইনকার চিপার থেকে আংশিক ভাবে হলেও ভারত বেরিয়ে আসবে, নইলে ভারতের এই বিপর্যয় আগামী 10, 20, 25 বছরে কাটবে না। যাই হোক, ভারত যে আমাদের প্রধান শত্রু এবং এটা বুঝতে না পারলে কিন্তু বাংলাদেশকে বাঁচাতে পারবেন না। বাংলাদেশকে বাঁচাতে হলে ভারতের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এ কথা বলে আজকের আলোচনা শেষ। এই মুহূর্তে রাত 9:20। দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে ভারতের কলিজায় আঘাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা একটা প্রতীকী শিরোনাম, তবে এই ঘটনার ভেতরে প্রবেশ করলে আপনারা নিশ্চয়ই বুঝবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগের কারণে কি পরিমাণ চাপের মুখে পড়েছে ভারত। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ভারতের শীর্ষ রেমিটেন্স অর্জনকারী 5টি দেশের মধ্যে কি বাংলাদেশ আছে? নিঃসন্দেহে ভারত যেসব দেশ থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স অর্জন করে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এর আগে 4র্থ স্থানে ছিল, তবে এখন বর্তমানে 5ম স্থানে রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোমেন স্বাক্ষরিত একটা প্রজ্ঞাপনে বলা হচ্ছে বাংলাদেশে বিপুল সংখ্যক অবৈধ বিদেশিরা বসবাস করছেন, তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। তাদের বিরুদ্ধে আলটিমেটাম দিয়ে বলা হয়েছে যে সুনির্দিষ্ট দিন তারিখের মধ্যে যদি বৈধ না হন তারা, তাহলে প্রথমত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে, দ্বিতীয়ত তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। প্রিয় দর্শক, এখানে ভাসুরের নাম স্পষ্টভাবে উল্লেখ না করলেও এটা আমরা সাধারণভাবেই বুঝি যে ভারতের কথাই বলা হচ্ছে। একটা সংবাদ অনেক আগে থেকেই বাংলাদেশে চাউর রয়েছে যে এই দেশে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক অবৈধভাবে কাজ করছেন। সত্যি যদি অবৈধভাবে কাজ করে থাকেন তাহলে সেই সংখ্যাটি কত? এ বিষয়ে আজকেই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন যে একদম সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে আমরা সেই তথ্যটি পেতে এখন চেষ্টা করছি বা বিভিন্নভাবে পরিসংখ্যান করার চেষ্টা করছি। তবে বাংলাদেশের পক্ষ থেকে সুস্পষ্টভাবেই উদ্যোগ নেওয়া হচ্ছে যেন কোনো অবৈধ ভারতীয় নাগরিক অবৈধভাবে কোনো প্রকল্পে কাজ না করতে পারে। প্রিয় দর্শক, আমরা একটা খবরকে সামনে রাখতে চাই। এবছরের 24শে জুনের খবর। জাতীয় সংসদে ফরিদপুরের 3 আসনের সংসদ সদস্য একে আজাদ তিনি অর্থমন্ত্রীকে একটা প্রশ্ন করেন। সেই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী চাঞ্চল্যকর কিছু তথ্য দেন। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বছরের আয় ব্যয় সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই। কি পরিমাণ ভয়াবহ তথ্য! বাংলাদেশ ব্যাংক জানেই না যে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক অর্থাৎ ভারতীয় নাগরিকরা কি পরিমাণ অর্থ উপার্জন করছেন। দেখুন, এরপরে কোন দেশের নাগরিক কত ডলার নিয়ে গেছে এই প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছিলেন, ভারত 50.60 মিলিয়ন ডলার, চীন 14.56 মিলিয়ন ডলার, শ্রীলঙ্কা 12.71 মিলিয়ন ডলার, জাপান 6.89 মিলিয়ন ডলার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারত 50.60 মিলিয়ন ডলার এবং দ্বিতীয় হয়েছে যে রাষ্ট্রটি চীন 14.56 মিলিয়ন ডলার। তাহলে ভারত কি বিপুল পরিমাণ ডলার বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এখন আমি আস্তে আস্তে এই সংবাদের ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। ডক্টর আসিফ নজরুল এই অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা,
তিনি উপদেষ্টা হবার আগে, মানে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাস ভাইরাল হয়েছিল। স্ট্যাটাসে তিনি বলেছেন যে বাংলাদেশে 26 লাখ ভারতীয় কর্মী আছে, তারা অবৈধভাবে কাজ করছে। এখন কোন বিশ্লেষক বলছেন, যদিও এই তথ্যটি আমাদের হাতে নেই, এই তথ্যটি না থাকার অন্যতম কারণ হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের যতগুলো চুক্তি হয়েছে সব চুক্তি গোপনীয়, সেগুলো কিন্তু প্রকাশ করেনি বাংলাদেশ। এইসব চুক্তির মধ্যে কি এমন ধারা রয়েছে, কি এমন শর্ত রয়েছে যে প্রকাশ করতে পারলো না বাংলাদেশ সরকার? এখন কিন্তু দাবি উঠেছে ভারতের সঙ্গে বাংলাদেশের সকল চুক্তি প্রকাশ্যে জনসম্মুখে মানুষকে জানানো হোক। তো বিশ্লেষকরা বলছেন যে ভারতীয় ঋণে বাংলাদেশের যেসব প্রকল্প চালু আছে সেই সব প্রকল্পের অন্যতম শর্তই ছিল যে ভারতীয় নাগরিকদের কাজে লাগাতে হবে। সেই হিসেবে কেউ কেউ বলছেন যে 25 লাখ ভারতীয় এইসব প্রকল্পে চাকরি করত। সেখানে বলা হচ্ছে যে সাসেক রোড প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, সকল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প যেগুলো আওয়ামী লীগের 16 বছরে নেওয়া হয়েছিল তার অধিকাংশতেই ভারতীয় নাগরিকরা কাজ করেছেন। এখন এর সত্যতা আসলে কতটুকু, সত্যতা কিন্তু বেরিয়ে এসেছে। একটা সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করি। 4 সেপ্টেম্বর 2024 তারিখে প্রতিদিনের সংবাদ নামে একটা পত্রিকা নিউজ করে। এই নিউজটি কিন্তু প্রথম আলো করে 1 সেপ্টেম্বর। তাদের শিরোনাম ছিল এরকম যে ভারতীয় ঠিকাদার চলে গেছে, বন্ধ হয়ে গেছে প্রকল্পের কাজ। এখন 4 সেপ্টেম্বর প্রতিদিনের সংবাদ যে খবরটি প্রকাশ করেছে সেখানে আরো বিস্তারিতভাবে তুলে ধরেছে, সুনির্দিষ্টভাবে। সেই জন্য তাদের খবরটি আমি পড়ছি। প্রথম আলোতে খানিকটা কম তথ্য আছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আখাউড়া মহাসড়কে চলছিল 4 লেন প্রকল্পের কাজ। সেখানে কর্মরত ছিলেন 360 জন ভারতীয় কর্মী। 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর এই প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকরা কাজ বন্ধ রেখে চলে গেছেন। এতে বন্ধ হয়ে গেছে 4 লেন প্রকল্পের কাজ। এতে বেড়েছে জনভোগান্তি, অনিশ্চিত হয়ে পড়েছে প্রকল্পের কাজ। ব্রাহ্মণবাড়িয়া অংশে যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি, বর্তমানে তা চরম আকার ধারণ করেছে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা কবে নাগাদ ফিরে আসবেন তা অনিশ্চিত। এই প্রকল্পের শেষ পর্যন্ত কি হবে সে সম্পর্কেও কেউই কোনো সদুত্তর দিতে পারেনি। প্রিয় বন্ধুরা, এই একটি খবর থেকেই একটা ধারণা পাওয়া যাচ্ছে যে এই প্রকল্পটি ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত প্রকল্প। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আখাউড়া মহাসড়কের 4 লেন প্রকল্প। তাহলে যেসব প্রকল্প ভারতীয় কর্তৃপক্ষ বাস্তবায়ন করত বা বাস্তবায়নের জন্য কাজ করেছে, সকল প্রকল্পেই তো ভারতীয় নাগরিকরা কাজ করতেন। একটা প্রকল্পের উদাহরণ থেকে এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং মানুষের যে পারসেপশন বা মানুষের যে ধারণা তার সত্যতা তো আমরা পাচ্ছি। প্রিয় দর্শক, এখন আরেকটা খবর আমরা 16 বছর ধরেই নানাভাবে শুনেছি যে বাংলাদেশের পুলিশে ভারতীয় নাগরিকরা রয়েছেন। ভারতীয় নাগরিকরা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতনের জন্য পুলিশের হয়ে কাজ করছেন। তো গত 29 ডিসেম্বর 2023 তারিখে সুপ্রিম কোর্ট এবং প্রেস ক্লাবে বিরোধী দলীয় পেশাজীবীদের মিছিল সমাবেশে হামলা করে পুলিশ। একজন সাংবাদিক এক পুলিশ অফিসারকে ওই সময় প্রশ্ন করেছিল যে আপনারা দেখছেন না কি হচ্ছে, ওদেরকে থামান। ওই অফিসারটি তখন নিরুত্তর থেকেছিলেন। এতে সাংবাদিকটি আবারও প্রশ্ন ছুড়ে দেন যে আপনারা কি এদেশের পুলিশ নাকি ভিনদেশি পুলিশ? তার জবাবে ওই অফিসারটি যা বলেন সেটা বাংলায় তর্জমা করে দিয়েছিলেন আরেকজন বাংলাদেশি পুলিশ। এটা কিন্তু একজন সাংবাদিকের অভিজ্ঞতা বর্ণনা করলাম। একই প্রসঙ্গে আরেকটি তথ্য চাউর হয়েছে যে জামাত ইসলামের কেন্দ্রীয় অফিস যখন বন্ধ করা হয়, রেড দেওয়া হয়, তখন ভিনদেশি চেহারার বা ভিনদেশি ড্রেস পরা পুলিশ কর্মকর্তা বা পুলিশ কনস্টেবল দেখা যায়। তাদেরকে হিন্দি ভাষাতেও কথা বলতে শোনা যায় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে। সিলেটে জামাত ইসলামের নেতাকর্মীদের বাসায় যখন অভিযান চালানো হয়েছিল তখনও হিন্দি ভাষার পুলিশ অফিসাররা সেখানে অভিযান পরিচালনা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রিয় দর্শক, এখন এই সব যে অভিযোগ আসলে কতটা সত্য
তার পরিপ্রেক্ষিতে একটা ডকুমেন্ট আপনাদের সামনে রাখতে পারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে গণহত্যার বিচারে কাজ শুরু হয়েছে। জুলাই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে নিহতদের বিচারে কাজ শুরু করেছে এই ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি সাংবাদিকদের ব্রিফিং করে বলেছেন, জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যায় একদল ভারতীয় পুলিশও যুক্ত ছিল। এই বক্তব্যের সপক্ষে একটা ভিডিও তিনি দেখিয়েছেন বা ভিডিওর কথা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে এয়ারপোর্ট দিয়ে ভারতীয় পুলিশ বাহিনীর পোশাক পরা একদল মানুষ অস্ত্রশস্ত্র সহ পালিয়ে যাচ্ছিল। তাদেরকে এয়ারপোর্টের বহির্গমন বা এয়ারপোর্টের অভ্যন্তরীণ যে নিরাপত্তা কর্মী তারা কিন্তু কেউই বাধা দিচ্ছিল না, তারা দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে যাচ্ছিল। অ্যাডভোকেট তাজুল ইসলাম এই ভিডিওটি উল্লেখ করে বলেন যে এর মধ্য দিয়ে প্রাথমিকভাবে প্রমাণ হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আন্দোলনে ভিনদেশী অর্থাৎ ভারতীয় পুলিশ নিপীড়ন এবং নির্যাতন চালিয়েছিলেন। তাদের বিপুল সংখ্যক কনস্টেবল এখানে উপস্থিত ছিল। যাই হোক প্রিয় দর্শক, আমরা যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সেই প্রজ্ঞাপনের দিকে আবারও নজর দিতে পারি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন যে অবৈধ বিদেশি নাগরিকদের বাংলাদেশে আর থাকতে দেওয়া হবে না। এই প্রজ্ঞাপনটিতে কি আছে? প্রজ্ঞাপনটিতে বলা হচ্ছে যে বিভিন্ন কাজে ও প্রয়োজনে অনেক বিদেশি নাগরিক বাংলাদেশে অবস্থান করছে যারা অবৈধভাবে আছে, যাদের কাগজপত্র ঠিক নেই। এরপর অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি তারা তাদের কাগজপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিক না করেন। সতর্কীকরণ যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোমেন স্বাক্ষরিত, সেখানে বলা হচ্ছে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন, অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা এই মুহূর্তে একটা ভয়াবহ উদ্যোগ ভারতের কাছে, কারণ বাংলাদেশ হচ্ছে ভারতের পঞ্চম রেমিটেন্স অর্জনকারী দেশ। অবৈধভাবে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক এখান থেকে ডলার পাঠান অবৈধ চ্যানেলে, যে কারণে ভারত বাংলাদেশ থেকে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা পায় সেই তথ্যটির সঙ্গে বাংলাদেশের সংসদে উত্থাপিত অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী শেখ হাসিনার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের প্রদত্ত তথ্যের সঙ্গে কিন্তু মিল নেই। বিরাট একটা ফারাক আমরা দেখতে পাচ্ছি। এর মধ্য দিয়ে স্পষ্টই হয়ে যাচ্ছে যে ভারত কেবল বাংলাদেশে অবস্থানরত তার দেশের বৈধভাবে কাজ করা নাগরিকদের রেমিটেন্সের কথা সম্ভবত উল্লেখ করেছে, কিন্তু বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ ভারতে যাচ্ছে, যে তথ্যটি সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল দিয়েছেন, সেটিই হচ্ছে প্রকৃত তথ্য। কারণ এই তথ্যের মধ্যে অসংখ্য অবৈধভাবে অবস্থানকারী ভারতীয় নাগরিকদের উপার্জনের তথ্য রয়েছে। প্রিয় দর্শক, অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, দুই একটি প্রশ্ন বা মতামত আমি নিয়ে যেতে চাচ্ছি। এখন এটা একটা বড় ধরনের আঘাত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই প্রথম এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করলেন, যার মধ্য দিয়ে বাংলাদেশের জনমনে যে প্রশ্নের ধোঁয়াশা আছে সেই ধোঁয়াশা কাটবে বলেই বিশ্বাস করি। তবে এক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশে কি পরিমাণ অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিক আছেন তার অনুসন্ধানের জন্য একটা কমিশন গঠন করা প্রয়োজন। কোন কোন সেক্টরে এইসব নাও জানি না। এখন প্রশ্ন হচ্ছে অবৈধভাবে বসবাসকারী এদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার কি দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করবে? প্রিয় দর্শক, আমি দুই একটি মন্তব্য করতে চাই। এমডি আরশাদ ডক্টর ইউনূস স্যারকে 5 বছরের জন্য চাই। হাসান জামান এখানে মুস্তফা কামাল কত টাকা রেমিটেন্সের কথা বলেছিলেন সেটা উল্লেখ করতে ভালো হতো। ভারতের সাথে বাংলাদেশের সকল চুক্তি প্রকাশ্যে আনা হোক। এই প্রশ্নটি খুব সুন্দর করেছেন, সুন্দর বলেছেন যে কত টাকা এখানে রেমিটেন্সের কথা বলেছেন। ভাই, আপনার আলোচনা এত সাবলীল প্রাণবন্ত যে প্রতিদিন দেখে ঘুমাতে যাই। অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি আপনাদেরকে চেষ্টা করব
এই তথ্যটি জানাতে যে কত টাকা। হ্যাঁ, সেটি আসলে সুস্পষ্টভাবে উল্লেখ করেননি মুস্তফা কামাল। সেখানে আসলে সামগ্রিক অর্থে সর্বসাকুল্যে বলেছিলেন যে 2023 এবং 24 অর্থ বছরে দেশের বাইরে $130.58 মিলিয়ন চলে যাচ্ছে বাংলাদেশ থেকে। সর্বমোট $130.58 মিলিয়ন। এর মধ্যে ভারতে নিয়ে যাচ্ছে $50.60 মিলিয়ন। সুতরাং হিসেব বের করা যাবে, খুব সহজেই আমরা বের করতে পারবো। প্রিয় দর্শক, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। সবার জন্যই নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, ভারত তো আমাদেরকে ভয় পাওয়ার কথা নয়, ভারত আমাদেরকে ভয় পাবে না। ভারত সবসময় এই সরকারকে চাপে রাখার চেষ্টা করবে। এখন তারা নীরবতা দেখাচ্ছে, কারণ তারা কিছু অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিয়েছে, যেগুলো আন্তর্জাতিকভাবে জবাবদিহিতা করতে তারা বাধ্য এবং জবাবদিহিতা করতে হবে। যেটা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের হামলা, বাংলাদেশের সীমান্ত দিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা, সব কিছু মিলিয়ে ভারত একটা আন্তর্জাতিকভাবে একটা সমালোচনা রয়েছে। এটা একটু কাটিয়ে ওঠার জন্য তারা হয়তো বা থুম ধরে রয়েছে, কিন্তু পরবর্তীতে যে হামলা বা যে পরবর্তীতে বাংলাদেশের উপর যে ধাক্কাটা আসবে, সেটা হয়তো বা অনেকটাই কঠিন এবং বড়সড় ধাক্কা হবে। আর সেটা মোকাবেলা করার জন্য সরকারকে প্রস্তুতি থাকতে হবে। আমরা জানি ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করবেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর হয়তো বা আরও বড় একটা জ্বর আসতে পারে। তো আসার চেষ্টা নরেন্দ্র মোদী সরকার সবসময় করে যাবে, এটা আমাদের মনে রাখতে হবে।